নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছে আমি পূজাশ্রী ভদ্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। বাংলাদেশে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। কুয়ালালামপুরে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ নিয়ে আয়োজিত এক ব্যবসায়িক ফোরামে বক্তব্য রাখেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, অতীতে বাংলাদেশে ব্যবসা প্রত্যাশা মতো অগ্রসর হয়নি, তবে নতুন বাংলাদেশে অনেক ক্ষেত্রেই উন্নয়ন হচ্ছে, যার মধ্যে অন্যতম হলো ব্যবসার সম্ভাবনা। ডক্টর ইউনুস আরও বলেন, বাংলাদেশকে সর্বোচ্চভাবে ব্যবসা বান্ধব করতে কাজ চলছে। পরিবর্তিত বাংলাদেশে তিনি অসীম সম্ভাবনা খুঁজে পেয়েছেন। Once you come to Bangladesh, you'll see how many different ways you can see to make it happen. Nobody knew about garment industry in Bangladesh. It came by chance because somebody saw that Bangladesh is not using their quota for garments. So they came to relocate their industry to take advantage of the quota. আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত বাংলাদেশ, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সকালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ ব্রিফিংয়ে একথা জানান তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের মালয়েশিয়া সফরের প্রথম দিনের কর্মসূচিতে ছিল দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 10টায় পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রশাসনিক ভবনে আনুষ্ঠানিক বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও আনোয়ার ইব্রাহিম। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সক্রিয় ভূমিকা এবং বাংলাদেশের স্থিতিশীলতায় মালয়েশিয়ার অবদান নিয়ে দুই নেতা আশাবাদ ব্যক্ত করেন। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে মালয়েশিয়ান ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। বিনিয়োগের পরিবেশ এখন অনেক স্থিতিশীল এবং ব্যবসা বান্ধব। So that you can invest in Bangladesh and sell your product to the rest of the world. So this is one we're hoping will get close relationship in the financial and investments issues in Bangladesh, widening up their opportunities. প্রধান উপদেষ্টা বলেন, 2026 সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে। So now we are ready for election. So we will be holding our election in coming February, middle of February, to elect a new government, so that we can go to a normal running of the country. বৈঠক শেষে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মোট 5টি সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা, শ্রমবাজার, জ্বালানি, বিদ্যুৎ এবং রোহিঙ্গা সংকট নিয়ে সহযোগিতা। এছাড়াও দিনভর নানা কর্মসূচিতে অংশ নেন প্রধান উপদেষ্টা। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। চলতি অর্থ বছরে 63.50 বিলিয়ন ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক আরও কমানোর ব্যাপারেও আশাবাদী সরকার। পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, যেখানে সস্তায় পাওয়া যাবে সেখান থেকে পেঁয়াজ আমদানি করা হবে। 2024-25 অর্থ বছরে দেশের পণ্য ও সেবা রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল $57 বিলিয়ন। বছর ব্যবধানে 6 বিলিয়ন বাড়িয়ে চলতি 2025-26 অর্থ বছরের জন্য লক্ষ্যমাত্রা ধরা হলো $63 বিলিয়ন। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে 2025-26 অর্থ বছরের লক্ষ্যমাত্রার কথা জানান বাণিজ্য সচিব। জানান, সেবা খাতে এবার রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে $16 বিলিয়ন। 2025-26 অর্থ বছরে আমরা এই সার্বিক লক্ষ্যমাত্রাটা 16.50 বাড়িয়ে, শতকরা 16.50 বাড়িয়ে আমরা $63.50 বিলিয়ন অর্জন করতে পারবো বলে আমরা প্রাক্কলন করেছি এবং সেভাবে আগামী বছর চলতি অর্থ বছরের
রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 63.50 বিলিয়ন ডলার। দেশীয় বিদ্যমান সংকটগুলো নিরসনে সহায়তা পেলে পোশাক খাতের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে মত দেন বিজিএমইএ ও বিকেএমইএ এর প্রতিনিধিরা। সংকট আমাদের প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়, সেই সংকটগুলি যদি ওনারা অ্যাড্রেস করেন তাহলে আমি খুব নিশ্চিন্তে বলতে পারি এর চেয়ে বেশি আমরা করতে পারবো। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা জানান, বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক আরও কমার ব্যাপারে আশাবাদী সরকার। ছাড় দেওয়ার ক্ষেত্রে আমাদের নিজস্ব অর্থনীতির সক্ষমতাকে কোনোভাবেই আমরা ক্ষতিগ্রস্ত করিনি এবং সে ব্যাপারে আমরা যথেষ্ট সংবেদনশীল ছিলাম এবং পরিশেষে আমরা আশা করি যে এর বিনিময়ে আমরা আমাদের বাণিজ্য ঘাটতি তাৎপর্যপূর্ণভাবে হ্রাস করে নিয়ে আসতে পারব। বাণিজ্য ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনার জন্য ভারতের বাণিজ্য মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে, তবে এখনও সাড়া পাওয়া যায়নি বলে জানান উপদেষ্টা। এছাড়া বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির কথা ভাবছে সরকার। আমরা তো বহুদিন ধরে পেঁয়াজ আমদানি করছি না। এক নম্বর, আমাদের মাশাআল্লাহ আমাদের স্থানীয় উৎপাদন যথেষ্ট ভালো, তবে আমরা হয়তোবা কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি এবং সেক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখছি না। আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম কমায় দেশে প্রতি লিটার 19 টাকা কমানো হয়েছে বলেও জানান বাণিজ্য সচিব। সেই কমের সাথে সামঞ্জস্য রেখে পাম অয়েলের দাম 19 টাকা কমিয়ে 150 টাকায় নির্ধারণ করা হয়েছে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 12,78,00,000 ভোটারের জন্য থাকবে 45,000 ভোট কেন্দ্র। আগেই নির্বাচন কমিশন আরপিও সংশোধন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া শর্ত সাপেক্ষে ফিরছে না ভোট, আইন প্রয়োগে থাকছে সামরিক বাহিনীও। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সম্ভাব্য 45,098টি ভোট কেন্দ্রে 2,80,564টি ভোট কক্ষ থাকবে। ভোট গ্রহণে নিয়োজিত হবেন 9,31,131 জন কর্মকর্তা। দ্বাদশ নির্বাচনে ছিল 11,96,00,000 ভোটার ও 42,148টি ভোট কেন্দ্র। 2025 সালের হালনাগাদে ভোটার সংখ্যা বেড়ে 12,78,73,752 জনে পৌঁছাতে পারে। তাই এবার 2,950টি অতিরিক্ত ভোট কেন্দ্র ও 19,000 ভোট কক্ষ যুক্ত হচ্ছে। নির্বাচন কমিশন আরপিও সংশোধন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। প্রার্থীদের না ভোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। জোটের প্রার্থীরা অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারবে না। আইন শৃঙ্খলা বাহিনীতে সশস্ত্র বাহিনী যুক্ত হয়েছে। আগের সিইসি যেভাবে জুতার মালা নিয়ে গেছে, এই সিইসি সেটা চাচ্ছে না। এই জন্য সে চাচ্ছে সকল ধরনের স্টেক হোল্ডার, আইন শৃঙ্খলা বাহিনী, যারা বলে যে সেনা, নৌ, কোস্টগার্ড, পারলে বিমান বাহিনীও সরকার চাইবে এর সাথে যুক্ত করতে, যে কোনোভাবেই হোক। ভালো থাকতে পারে, আমাদের যে মানুষ সেটা বাঁচতে পারি, সেটাই আমরা চাই। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে, সেই ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষ চায় যে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি ক্লিয়ার নির্বাচন হয়। সংশোধিত আরপিও খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সরকারের অনুমোদনের পর হবে চূড়ান্ত। নির্বাচন কমিশন নতুন সুপারিশ যুক্ত করার সুযোগ রেখেছে। নির্বাচন কমিশনের এই প্রস্তুতি ও আরপিও সংশোধন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করবে। বর্ধিত ভোট কেন্দ্র ও কর্মকর্তাদের প্রশিক্ষণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা 8 দফা দাবিতে মানববন্ধন করেছেন। স্কুল কর্তৃপক্ষের অবহেলা ও দায়সারা আচরণের অভিযোগ তুলে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। উত্তরা থেকে মাসুদ পারভেজের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফুলগুলো সব ঝরলো কেন, জবাব চাই, জবাব চাই স্লোগানে সকালে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধনে দাঁড়িয়ে নিহত শিক্ষার্থীদের পরিবার আর অভিভাবকরা তাদের ব্যথার ভাষা জানিয়েছেন। 21 জুলাইয়ের ভয়াবহ বিমান দুর্ঘটনায় সন্তান হারানোর ক্ষত না কাটতেই সুষ্ঠু তদন্ত আর দোষীদের শাস্তি সহ 8 দফা দাবিতে মাঠে নেমেছেন অভিভাবকরা। ঘটনার 22 দিন পার হলেও মাইলস্টোন কর্তৃপক্ষ একেবারে নীরব, দাঁড়ায়নি পরিবারগুলোর পাশে। আমার
চোখের সামনে ভাই যখন প্লেনটা পড়ছে আমি দৌড় দিয়ে আসছি, আমার সামনে দেখছি দাও দাও করে আগুন জ্বলে, ওই আগুনের মধ্যে আমার বাচ্চাটা ছিল। সরকার থেকে কোনো খোঁজ খবর নেয় নাই, স্কুল থেকে কোনো খোঁজ খবর নেয় না, স্কুলে মিলাদ পড়ায় আমাদের জানা না। আমার ময়না পাখির মতো আরো যে পাখিগুলো ছিল না, ওই পাখিগুলোরে উঠায় আগে নিয়ে গেছে। কেন ভাই ওগুলোরে রাখতেন, আমরা শনাক্ত করে নিয়ে যাইতাম। অভিভাবকদের অভিযোগ, স্কুলটি শিক্ষার নামে কোটি কোটি টাকা আয় করছে কোচিং ব্যবসায়। স্কুলের প্রধান শিক্ষিকাকে অপসারণ, নিহত শিক্ষার্থীদের জন্য সরকারের পক্ষ থেকে 5 কোটি আর স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ এবং আহতদের জন্য যথাক্রমে 1 কোটি টাকা করে জরিমানার স্পষ্ট দাবি তোলেন তারা। জোর করে কোচিং এ দেওয়া হয়েছে, আজকে এই কোচিং এ থাকার জন্য আমার ভাইটা আগুনে পুড়ে মারা গেছে। এই স্কুল টোটালটা ব্যবসা করা হয়, শিক্ষা দেওয়া হয় না। এখানে শুধু টাকার খেলা, ওরা শুধু টাকা চেনে, মানুষ চেনে না। আজকে যদি স্কুল ছুটির পর জোর করে কোচিং করা না হতো তাহলে আমরা আমার বাচ্চাটা হারাতাম না। মানববন্ধনে তারা আরো বলেন, দুর্ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ পরিবার ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ না করে মিলাদ আয়োজন করায় তাদের ক্ষোভ আরো বৃদ্ধি পেয়েছে। এই মানববন্ধন স্পষ্ট সংকেত দেয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিতে সরকারের কঠোর নজরদারির। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। মাদারীপুরের শিবচরে তারেক রহমানের 31 দফা লিফলেট বিতরণের সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত 25 জন আহত হয়েছেন। সোমবার রাত 7:30টার দিকে চরসামাইল এলাকায় এই হামলা হয়। স্থানীয়রা জানান, ছাত্রলীগ নেতা সুমন ফকিরের নেতৃত্বে জয় বাংলা স্লোগান দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয় এবং মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহতদের শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, 4 জনকে ঢাকায় পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লালমনিরহাটে তিস্তার পানি দ্রুত বাড়ছে। ডালিয়া পয়েন্টে সকাল 9টায় বিপদসীমার 2 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও দুপুরে তা 1 সেন্টিমিটার উপরে উঠে গেছে। উজান থেকে নেমে আসা পানির কারণে ইতোমধ্যে ভাটিয়া অঞ্চলের নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, দুপুরের পর পানির চাপ আরও বাড়লে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তারা সতর্ক করেছে, আগামী 3 দিন ভারী বর্ষণ ও উজানের ঢল নামতে পারে। এতে উত্তরাঞ্চলে স্বল্প মাত্রার বন্যার আশঙ্কা রয়েছে। প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি, এই প্রতিপাদ্যে সারা দেশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। জেলায় জেলায় র্যালি, আলোচনা সভা, শপথ পাঠ, পুরস্কার ও যুব ঋণ বিতরণ সহ নানা কর্মসূচি হয়। ভোলায় জেলা প্রশাসকের নেতৃত্বে শহরে বর্ণাঢ্য র্যালি হয়। ঝিনাইদহে 21 লাখ টাকার ঋণ চেক বিতরণ করা হয়। মাগুরায় পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন হয়। বিভিন্ন জেলা প্রশাসন, জনপ্রতিনিধি, যুব সংগঠন ও তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণে দিবসটি পরিণত হয় উৎসব মুখর মিলন মেলায়। জাতিসংঘ গ্লোবাল কম্প্যাক্টের আয়োজনে এবং লয়েডস রেজিস্ট্রার ফাউন্ডেশনের সহায়তায় যাত্রা শুরু করেছে ওশেন সেন্টার্স বাংলাদেশ। সমুদ্রের সঙ্গে জড়িত সব ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ উন্নয়নে কাজ করবে প্রতিষ্ঠানটি। দেশের অর্থনীতির অনেকাংশ নির্ভর সমুদ্র কেন্দ্রিক, তাই এই পথের নিরাপত্তায় মোকাবেলা করতে হয় নানা চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জগুলো উন্নয়নে মঙ্গলবার যাত্রা শুরু করে ওশেন সেন্টার্স বাংলাদেশ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা শুধু চট্টগ্রাম নয়, দেশের সব জেলাতেই ফিশারিং এর উপর গুরুত্ব দেওয়ার কথা বলেন। Our ministry was having a meeting with our chief advisor about the fisheries, and he is really very interested in deep sea fishing, and he said that this is untapped area. We do not even know beyond what is happening after 40 kilometers, and we have artisanal trawlers. পোর্ট শিপিং, ফিশারি, অ্যাকুয়াকালচার, অফশোর, রিনিউয়েবল এনার্জি এবং ফাইন্যান্স ইনভেস্টমেন্ট সেক্টরগুলোর নিরাপত্তা চ্যালেঞ্জগুলো উন্নয়নে কাজ করবে ওশেন সেন্টার্স। The overall aim of the Ocean Centres is to improve the safety of all those people who work in the ocean economy, who face some unique challenges. Over 100,000 people die every year fishing, for example, and so many of those deaths could be preventable by better training, better technology,
and better regulation. সমুদ্রের সঙ্গে দেশের প্রায় সব সেক্টরে জড়িত, তাই সরকার সহ বিভিন্ন খাতকে এগিয়ে আসার আহ্বান এই বিশেষজ্ঞের। যেটা আমাদের দরকার সরকারের পার্টনারশিপ, আমাদের দরকার পার্টনারশিপ ডিফারেন্ট স্টেক হোল্ডার্সদের সাথে। ওশান নিয়ে কিন্তু প্রত্যেকটা সেক্টরই জড়িত, আর এইটার জন্য যেটা আমরা চাচ্ছি যে সবাই একত্রিত মিলে আমরা যেন একটা সাকসেসফুল স্টোরি বাংলাদেশকে আনতে পারি। বাংলাদেশ ছাড়াও এই উদ্যোগে গ্লোবাল সাউথের আরও 6টি দেশ যুক্ত হয়েছে: ব্রাজিল, ঘানা, কেনিয়া, ভারত, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা। এখন এই পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য সব আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। ধন্যবাদ সবাইকে।